শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এছাড়াও এই মামলায় আজ সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ এই মামলার বিচার কাজ চলছে। মাহমুদুর রহমানকে জেরা শেষে নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন। এর আগের দিন মঙ্গলবারও শেখ হাসিনার পতনের আন্দোলনের অন্যতম এই নেতা ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসেছিলেন। এদিন নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার নির্বাচিত সরকারকেও অব্যাহত রাখতে হবে। তাকে ফিরিয়ে এনে শাস্তি দেয়াই এই সরকার এবং নির্বাচিত সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা চলবে। এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম সহ এই মামলায় ৮ আসামি পলাতক আছেন। জানবো এ ব্যাপারে বিস্তারিত। ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এর আগের সংবাদে আমরা জানছিলাম মাহমুদুর রহমান এসে পৌঁছেছেন সাক্ষ্য দেওয়ার জন্য। আজকে তার জেরা হবে। নাহিদ ইসলাম এসে পৌঁছেছেন কিনা জানতে চাই, তাদের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে, এবং আরও একটি মামলা যেটি আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা, সেই মামলারও সবশেষ কি আপডেট আছে আপনার কাছে জানাবেন। অদিতি, শুরুতে আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানোর যে মামলাটি, সেই মামলাটার কথা একটু জানিয়ে নিচ্ছি যে এই মামলা ট্রাইব্যুনাল ২-এ বিচার কাজ চলছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো সেখানে দুজন হয়তো জুলাই যে আন্দোলনে এই শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু এখানে সাক্ষ্য দিবেন। এবং আপনি জানেন যে এই মামলায় যেহেতু ১৬ জন আসামি, তার মধ্যে ৮ জন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং তারা সবাই কিন্তু বরখাস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সাভার বা আশুলিয়া এলাকায় পুলিশের দায়িত্বে ছিলেন। তারা এই মামলা এখন পর্যন্ত গ্রেপ্তার ৮ জন আসামি রয়েছেন। তার মধ্যে ঢাকার সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের এসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এরকম সহ আরও ৫ জন আসামি। তার মধ্যে একজন এসআই আফজালুর রহমান, তিনি এই মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি দোষ স্বীকার করবেন এমনটাও আমরা যতটুকু জেনেছি। কিন্তু এই মামলার যারা অন্য যে ৮ জন আসামি পলাতক রয়েছেন, সাভার এলাকার যে সাবেক এমপি ছিলেন সাইফুল ইসলাম, ওই এলাকার ডিআইজি ছিলেন নুরুল ইসলাম সহ যারা আছেন, তাদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত ২ জন আইনজীবী রয়েছে। তো এই ২ জন সাক্ষীকে জেরার সাক্ষী দেওয়ার পরে কিন্তু আবার আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করে থাকেন। সেই জন্য এখানে মামলার কার্যক্রমটা একটু বেশি সময় লেগে থাকে। আর আমরা যদি ট্রাইব্যুনাল ১-এ আসি, ট্রাইব্যুনাল ১-এ কিন্তু বলা চলে যে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এই মামলার যে ৪৬ নাম্বার যে সাক্ষী দৈনিক আমার দেশের সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। গত ২ দিন তিনি এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়ার পর রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, যাকে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রে নিয়োগ দিয়েছে, সেই আমির হোসেন তাকে জেরা অব্যাহত রেখেছেন। এবং যেহেতু ইতিমধ্যে এই মামলায় মাহমুদুর রহমান এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রাইব্যুনাল ১-এ এই জেরা কার্যক্রম শুরু হবে। এবং আমরা বলছিলাম যে গতকালকে এই মামলার যে অন্যতম আরেকজন সাক্ষী যিনি বলেছিলেন তিনি হয়তো এই মামলার শেষ সাক্ষী, জুলাই আন্দোলন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি আজকে দুপুরের পরে হয়তো সেকেন্ড হাফে তিনি আসবেন, এরকমটাই এই মামলার যে তদন্ত কর্মকর্তা বা প্রসিকিউটর তামিম ইসলাম তাদের পক্ষ থেকে আমরা বিষয়টা জেনেছি। যেহেতু আজকেও জেরা কার্যক্রম রয়েছে, আসামি পক্ষের আইনজীবী মাহমুদুর রহমানকে জেরা করবে। তো এখন পর্যন্ত অদিতি সব মিলিয়ে বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ এই বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং গতকালকে নাহিদ এসে যেহেতু গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, তিনি এখন পর্যন্ত এই বিচার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তিনি এই মামলার যে কার্যক্রম শুধু শেখ হাসিনার মামলা, বাইরে অন্যান্য যেসব মামলা রয়েছে, যেহেতু বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়া, এটা শুধু অন্তর্বর্তী সরকার আমলে শেষ করলে হবে না, এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে একটি রোড ম্যাপও তিনি দাবি করেছেন। অনেক ধন্যবাদ সৈকত, আপনি আছেন আদালত প্রাঙ্গণে, নিশ্চয়ই বাদ বাকি খবরগুলোও আমরা জানবো পরের সংবাদে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ থেকে আবারও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হবার কথা রয়েছে। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন।
মতৈক্য না হওয়ায় বৃহস্পতিবার থেকে ৩০টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। গত রবিবারও দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়। সেদিন কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে মতৈক্য হয়নি। তার আগে ২ পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। সেখানে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এই সনদের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে কমিশন। পিআর সহ নানা দাবিতে রাজপথে নামা সঠিক পদ্ধতি নয়, আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার নিজ বাসভবনে তিনি আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল জনগণ প্রতিহত করবে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ভয়ঙ্কর চর্চা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন কবে হচ্ছে সরকারের ঘোষণায় সেটি ইতিমধ্যে স্পষ্ট। দলগুলোর স্বাক্ষরের অপেক্ষায় জুলাই সনদ, এমনকি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও চলমান রয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন করে কয়েকটি দলের আন্দোলনের ঘোষণায় সন্দেহ দেখছে বিএনপি। আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা সালাউদ্দিন জানালেন, পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে। বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতি পক্ষে নয়। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় মন্তব্য করে তিনি আরও জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল প্রতিহত করবে জনগণ। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে। এ সময় জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের করা কমিটি প্রত্যাখ্যান করে আজ থেকে বিক্ষোভের ডাক দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম, আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। মাহিলা, বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায় যে শুরু হয়েছে ইতিমধ্যে। একটু জেনে নিতে চাই ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিগুলো কি কি এবং আজকে তাদের আরো কোনো কর্মসূচি আছে কিনা। আসলে আমি এখন সকাল থেকেই আছি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে। মূলত গতকাল মঙ্গলবারই বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ব্যানারের যে সভাপতি মাশফিক ইসলাম, তিনি কিন্তু গতকালকে এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে আজ বাংলাদেশের প্রায় সকল জেলায় যে কয়টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সবগুলো শিক্ষার্থীরাই কিন্তু আসলে মূলত আপনার নিজ নিজ জেলা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করবে। আর একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে গত এপ্রিল মাসে কিন্তু তারা আরেক দফা আন্দোলন করেছিল। তো তখন সরকারের পক্ষ থেকে বিএসসি এবং এই কারিগরি শিক্ষার্থী দুই গ্রুপিংকে এক করে তাদের সরকারের পক্ষ থেকে 14 দলের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয় এবং সেই ওয়ার্কিং কমিটিতে কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবি এবং বিএসসি যে শিক্ষার্থীরা রয়েছে তাদের 3 দফা দাবি একত্র করা হয়। কিন্তু এখন আজ
এসে তারা বলছেন কারিগরি শিক্ষার্থীদের দাবি যে বিএসসিতে যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি এবং তাদের 6 দফা দাবি পুরোটাই হচ্ছে একটি বৈষম্যমূলকের মতো হয়ে যায় এবং এই জন্য তারা সেই সরকারের 14 সদস্যের যে ওয়ার্কিং কমিটি সেই ওয়ার্কিং কমিটিকে গতকালকে তারা প্রত্যাখ্যান করে এবং সেটি প্রত্যাখ্যান করে তাদের 6 দফা দাবি এবং বিএসসিতে 3 দফা দাবি বাতিলের জন্য আজকে মূলত তাদের এই আন্দোলন। আমি যদি একটু আপনাদের সাথে একজন সহকর্মীকে ডেকে নিয়ে কথা বলি তাহলে আসলে আমরা জানতে পারবো যে আসলে আজকে সারাদিন তারা কি কি বিষয়ের উপর দিয়ে তারা আন্দোলনটি তারা চালাবে। তো আপনি যদি একটু বলতেন যে আসলে আপনাদের কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং আপনাদের দাবির মূল বিষয়টা আসলে কি? প্রথমে আসি আমাদের কর্মসূচির বিষয়ে। আজকে আমরা এর আগে দেখেছি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এই সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় দ্বারা আমাদের যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তারা আমাদেরকে গুলি করার হুমকি দিয়েছে, তারা আমাদের যে অকিউপেশন, আমাদের যে পেশা সেটাকে তারা মানে কুরুচিপূর্ণ মতবাদ করে তারা কুরুচিভাবে গালাগালি দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে যে যারা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে, যারা আমাদেরকে গুলি করার কথা বলেছে তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এছাড়া আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। 3 দফা দাবির মধ্যে আসলে অযৌক্তিক কোনটা বেশি থেকে সবথেকে বড় প্রশ্ন যৌক্তিক কোনটা বেশি। এখানে আসলে কোনোটাই যৌক্তিক না। 3 দফা দাবিতে তারা একদম আমাদের পরিচয়টাকে, আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই, তারা বলছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কথাটা লিখতে পারবো না। এটা তো কোনো যুক্তিকতার মাঝে পড়ে না। এছাড়া তাদের কাজ হলো ইনোভেশন করা, তাদের কারিকুলাম তৈরি করা হয় ইনোভেশনের দ্বারা। তারা কেন এক্সিকিউশনে আসতে যাচ্ছে? তারা কেন 10ম গ্রেডে আসতেছে? তাদের তো 9ম গ্রেড ফাঁকাই আছে। তারা 9ম গ্রেড থেকে শুরু করে 1ম গ্রেড পর্যন্ত তারা প্রমোশন নিচ্ছে, তারা পদোন্নতি নিচ্ছে। আর আমাদের 9ম গ্রেড থেকে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আমাদের 33% যে প্রমোশন বা পদোন্নতি, এটাকে তারা কোটা বলে আখ্যায়িত করছে, যেটা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় একজন বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের মতো একজন স্টুডেন্টের কাছ থেকে। উপকৃত হওয়ার থেকে এখন আসলে বড় প্রশ্ন আমাদের অস্তিত্বের লড়াই। এখানে আমাদের উপকৃত হওয়ার কিছু নেই। আমরা এখানে আমাদের অস্তিত্বকে রক্ষা করতে আসছি। তারা আমাদের সম্মানে টান দিচ্ছে। সো আমরা তো এটা নেগোশিয়েট করবো না কখনোই। আসলে মূলত এই হচ্ছে কারিগরি শিক্ষা ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারের মূলত এইটাই হচ্ছে দাবি যে বিএসসি যে মাহিলা, আপনি এই আন্দোলনের খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো আপনার কাছ থেকে বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি নিয়ে আন্দোলনের খবর জানছিলাম। সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। খিলক্ষেতের বোটঘাট থেকে আমতলা পর্যন্ত 1 কিলোমিটার সড়ক ড্রেনেজ সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। বড় বড় পিটগুলো উন্মুক্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত হচ্ছেন মানুষ। আর রাস্তা এমনভাবে কাটা হয়েছে যেখানে যানবাহন তো দূরের কথা, মানুষ হেঁটেও চলাচল করতে পারছেন না। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। খিলক্ষেতের বোটঘাট থেকে আমতলা পর্যন্ত 1 কিলোমিটার সড়কে রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। গেল 1 মাস ধরে রাস্তাটি এমনভাবে কেটেছে যার কারণে যানবাহন তো দূরের কথা, একজন মানুষের হাঁটাচলা করাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় বড় বড় গর্ত করে পিট বসানো হয়েছে। উন্মুক্ত পিটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হইলে আমাদের যান যায় আর অনেকেই পড়ে গেছে, বাচ্চা যে পরশু দিন এই জায়গায় পড়ে গেছে। অনেক ধরনের সমস্যা হয় চলাফেরা করতে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা। একটা মানুষ বের হইতে গেলেই এই অবস্থা, রিক্সা তো থাকবেই না। একটা রোগী অসুস্থ মৃত মানুষ নিয়ে যাওয়া সম্ভব না। বোটঘাট সড়কের শুরুতেই বড় মসজিদে প্রবেশের গেটের সামনে স্তূপ করে রাখা হয়েছে মাটি। ঠিকাদারকে বারবার বলেও মাটি সরানো যায়নি। তাদেরকে অনেকবার বলা হয়েছে মেইন গেটটা কমপক্ষে ক্লিয়ার রাখেন, আমরা মসজিদের মুসল্লি, যেহেতু বোটঘাটের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, সেটাও তারা করে না। ফোন দিলে ফোন ধরে না। 10 দিন লাগবে, 5 দিন লাগবে, 15 দিন লাগবে, এভাবে আমাদেরকে ঘুরাইতেছে। বাংলাদেশের যে জায়গায় সরকারি কাজ হয় মাটি সাথে সাথে সরায় ফেলায়, কিন্তু এরা মাটি সরায় নেই, মাটি স্তূপ দিয়ে রাখছে। বয়স্ক মুসল্লিরা মসজিদে ঢুকতে পারে না। রাস্তা কাটার কারণে অনেক দোকানপাট বন্ধ হয়েছে। বাড়িওয়ালারা ভাড়াটিয়া হারাচ্ছেন। মাটি ধুয়ে দিছে, এই মাটি আমি কইছি লেবারে কয়বার সরাইছে, কন্ট্রাক্টরে সরায় নাই। ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ।
যে রাস্তার যে একটা অবস্থা, এর জন্য তো কাস্টমার আসতেই পারে না। আমরাও তো ওনাদের সাথে জিজ্ঞেস করি ভাই কতদিন লাগতে পারে, 6 মাস লাগবে না, কোনো বলছে না 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবো, কিন্তু আজকে 1-1.5 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু ওনাদের তো কয়েকদিন ধরে দেখতে পারতেছি না, 3-4 দিন ধরে দেখতে পারতেছি না। ময়লা আবর্জনা সব ভরে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা হলো যে বৃষ্টি হলে এখানে যাতায়াত করার কোনো ব্যবস্থাই নেই। রাস্তা খননের সময় বাসাবাড়ির পানি এবং গ্যাসের লাইন ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। একবার পানি খুব সমস্যা হচ্ছে, পানি আমরা খাই পানি বাথরুমে যাইতে পারি না, এই পানি গোসল খাওয়ার দূরের কথা। ওরা যে নিচে এই যে গাঁথনিগুলা দিতেছে, এগুলা পানির উপরে শুধু দুইটা বসায়, পরে আপনার উপরে থেকে গাঁতে, নিচে তো কিছুদিন গেলে এগুলো ভেঙে পড়ে যায়। পানির লাইনের পাইপ আছে, এই জিনিসগুলি নষ্ট হচ্ছে। এগুলি নষ্ট করার সাথে সাথে ওরা যদি ঠিক করে দিত সমস্যা ছিল না। ওরা কি করে রাতের বেলা কাজ করে ঠিক করার সময় যে ইটা হাবি যেতে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়। রাস্তার বিষয়ে কথা বলতে উত্তর সিটি কর্পোরেশনে গেলে জানা যায় প্রশাসক দেশের বাইরে, কথা বলার জন্য অন্য দায়িত্বশীল কাউকেও খুঁজে পাওয়া যায়নি। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। এই বিষয়ে জানবো বিস্তারিত। খিলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম মানুষের দুর্ভোগের চিত্রটি, সেখানে সংস্কার কাজের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার কথা কি তারা ভাবছেন? ধন্যবাদ অদিতি। আপনি জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড খিলক্ষেত, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো বড় ওয়ার্ড রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই খিলক্ষেত। খিলক্ষেত এলাকার যে রাস্তাটি আমরা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বোর্ডঘাট থেকে আমতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক। ঠিক এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি এভাবে কেটে ফেলে রাখা হয়েছে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে। এই বছরের আগস্ট মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তাটির কাজে হাত দেয়, এবং তাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটিকে উন্নত করা, এবং আগে যে ড্রেনেজের যে পাইপ ছিল সেই চিকন আকারের পাইপটিকে পরিবর্তন করে আরো বড় আকারের পাইপ তারা এখানে প্রতিস্থাপন করেছে। কিন্তু তারা তাদের এই উন্নয়ন কাজটি করতে গিয়ে এলাকাবাসীর যে দুর্ভোগে পড়েছেন সেটি আসলে অবর্ণনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে যে হাঁটার রাস্তাটি রয়েছে সেটি একদমই চিকন হয়ে গেছে। কেউ দোকানের উপর দিয়ে, কারো বাড়ির উপর দিয়ে তাদের হাঁটা চলাফেরা করতে হচ্ছে। হাঁটার মতো ন্যূনতম জায়গা এখানে নেই। তাছাড়া গত কয়েকদিনে যে বৃষ্টিপাত হয়েছে, এলাকায় এসে যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে বাসা থেকে বের হয়ে বাচ্চা এবং বয়স্ক যারা আছে তারা বেশ কয়েকজন এই যে পিটগুলো তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলো উন্মুক্ত রাখা হয়েছে সেখানে পড়ে আহত হয়েছে। পাশাপাশি এই এলাকায় যারা অসুস্থ আছেন বা যারা একটু মুরব্বী আছেন, বয়স্ক লোক আছেন, তারা আসলে এই রাস্তাটিতে চলাফেরা করতে পারছে না, একদমই চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। আর সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, রাস্তার উপরে যে আসলে মাটি স্তূপ করে রাখা হয়েছে, তার পাশে হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় যে মসজিদটি রয়েছে, ঠিক মসজিদের প্রবেশের যে গেট আছে, গেটের সামনে আসলে এইভাবে মাটিগুলো স্তূপ করে রাখা হয়েছে। ফলে মুসল্লিরা ঠিক মতো মসজিদে প্রবেশ করতে পারছেন না। এতে করে যেটি হয়েছে যে তারা বারবার যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকে জানিয়েছে যে তারা যেন এই বিষয়টি একটু দেখেন এবং এখান থেকে মাটিগুলো যাতে সরিয়ে দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশের যে বিষয়টি আছে সেই বিষয়টি যাতে স্বাভাবিক করতে পারেন। কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পেরেছি যে গত 5 দিন ধরে এখানে কোনো ধরনের কাজ হয়নি। বিষয়গুলো এভাবে উন্মুক্ত করে রাখা হয়েছে, কোনো ধরনের সেফটি রাখা হয় নাই। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে, আর অসুস্থ রোগীকে নিয়ে তো বের হওয়ার কোনো উপায় নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেছি, তারা আমাদের সাথে কেউ যোগাযোগ করে নেই। তাছাড়া সিটি কর্পোরেশনে আমরা গিয়েছি যে এই সমাধানটা, এই সমস্যার সমাধানটা আসলে কবে হবে, সেখান থেকেও আমরা আসলে কোনো ধরনের সদুত্তর পাইনি। অদিতি। সুমন, জানছিলাম আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত, এবং আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এতে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, খিলক্ষেতে রাস্তার দুরবস্থার কথা আমরা জানছিলাম সহকর্মী সুমন মাহমুদের কাছ থেকে। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও চলছে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকে। এই কর্মসূচি চলছে জেলা সদর সহ 9টি উপজেলা নির্বাচন অফিসের সামনে।
সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। গত 30 জুলাই ইসি বাগেরহাটের একটি আসন বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে নানা আন্দোলন কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। দর্শক, এ ব্যাপারে জানবো সহকর্মী এনামুল হকের কাছ থেকে, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। এনামুল, আমরা খবরে যেমনটি জানছিলাম যে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে হট্টগোলও হয়েছিল, তবে আপনার ক্যামেরায় এই মুহূর্তে আমরা কাউকে দেখতে পাচ্ছি না আন্দোলনকারীদের মধ্যে। আজকে কি কর্মসূচি রয়েছে? আপনি জানেন যে বাগেরহাটে একটি আসন বিলুপ্তি করার পর থেকে কিন্তু জেলা জুড়ে কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কমিটির সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু গত 2 দিন হরতাল ছিল, সেই হরতাল বাদ দিয়ে কিন্তু তারা এক কর্মসূচি ঘোষণা করেছে যে জেলা উপজেলা নির্বাচন অফিসে অবস্থান এবং ঘেরাও কর্মসূচি। সেটি কিন্তু জেলা পর্যায়ে সকাল থেকে শুরু হয়েছে। আজকেও আমি একটু কথা বলেছি সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালামের সাথে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই কর্মসূচি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু চলবে। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি আগামীকালকেও চলবে। এরপর কিন্তু তারা আজকে একটি সংবাদ সম্মেলন করবেন, তার মাধ্যমে আগামী কর্মসূচি ঘোষণা করবেন। তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যে তারা কিন্তু গণস্বাক্ষর যে কর্মসূচি সেটিও কিন্তু ঘোষণা করেছেন। আর নির্বাচন কমিশন অফিসের কিন্তু যে কার্যক্রম সেগুলো কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। আজকে এখানে কিন্তু কোনো আমি যে অবস্থান বা ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু দেখিনি। আমি এখন মংলা উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে রয়েছি। এখানে কিন্তু কোনো অবস্থান বা অবরোধ কর্মসূচি বা ঘেরাও কোনো কর্মসূচি হয়নি এবং কাউকে এখানে আমি করতেও দেখিনি। তবে জেলার অন্যান্য যে উপজেলা আছে সেখানে আমি খোঁজ নিয়েছি, অনেক উপজেলায় কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই কথা যদি আমি একটু বলি, তারা কিন্তু স্বাভাবিকভাবে টহলরত অবস্থায় রয়েছে। অদিতি, ধন্যবাদ এনামুল। আপনার কাছ থেকে আমরা আজকের আন্দোলনের কর্মসূচি জেনে নিচ্ছিলাম। দর্শক, বাগেরহাটের মোংলা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন এতক্ষণ। চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ছিল আগ্রহী প্রার্থীদের উপচে পড়া ভিড়। এ সময় চাপ সামলাতে বাড়ানো হয়েছিল বুথের সংখ্যা। রাত 8টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। ফর্ম নিয়েছেন 1063 জন শিক্ষার্থী। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা মনোনয়ন নিলেও এখনও বেশিরভাগ সংগঠন তাদের সমর্থিত প্যানেল ঘোষণা করেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তের খবর জানবো ক্যাম্পাসের। আমাদের সাথে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন। শুভ্র, প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? উচ্ছ্বাস আছে কিনা তাদের মধ্যে? এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? আসলে আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ দিন ছিল গতকাল। আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এগুলো শুরু হয়েছিল তো 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল এবং আজকে সেটির শেষ দিন। এবং আমরা গতকালকে দেখেছি যে সেই শিক্ষার্থীদের যে মনোনয়নপত্র সংগ্রহের যে চাপ সেটা কিন্তু অনেক বেশি ছিল, যে জন্য আসলে গতকালকে পর্যন্ত হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে প্রায় 1088 জন শিক্ষার্থী মনোনয়নপত্র মোট গ্রহণ করেছে। এবং এই যে মনোনয়নপত্র গ্রহণের একটা দীর্ঘ চাপ, এই দীর্ঘ চাপের কিন্তু গতকালকে এবং গত পরশু যে মনোনয়নপত্র জমা দেওয়ার একটা সময় ছিল, তখন কিন্তু আসলে খুব বেশি মনোনয়নপত্র জমা পড়েনি। এবং আজকেও কিন্তু আসলে আমরা শিক্ষার্থীরা যে পরিমাণ মনোনয়নপত্র নিয়েছেন সেই পরিমাণ কিন্তু আমরা চাপ দেখতে পাচ্ছি না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়েছিল যেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়টা বাড়ানো হয়। এবং নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে তারা এটি নিয়ে আসলে আলোচনা করবে এবং তাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি হলো যে কেউ যদি অসুস্থ থাকে অথবা কেউ যদি অন্য কোনো কারণে, গুরুতর কারণে যদি মনোনয়নপত্র জমা দিতে না আসতে পারে, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য কনসিডার করার ব্যাপার থাকবে। এবং পরবর্তীতে যখন ছাত্রদল, শাখা ছাত্রদল এই দাবিটি জানিয়েছে, তারা বলেছে যে এই বিষয়ে তারা একটি সভা করবে। এবং এখন পর্যন্ত আসলে টোটাল আমি যেটি বলেছিলাম একটু আগেই যে 1088 জন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল গতকাল পর্যন্ত। এবং ডোপ টেস্ট করার পরে ডোপ টেস্টের যে রেজাল্ট সহ কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে। এবং পাশাপাশি যদি বলি যে পরিমাণ আসলে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, আজকে কিন্তু তেমন পরিমাণ আসলে মনোনয়নপত্র জমা দান আমরা দেখিনি। এবং এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে আমরা আসলে খবর পেয়েছি। অদিতি,
ধন্যবাদ শুভ্র, আপনি আছেন ক্যাম্পাসে, নিশ্চয়ই পরবর্তী খবরও আমরা জানবো। দর্শক, চট্টগ্রাম ক্যাম্পাস থেকে আমাদের সাথে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।